যে রাসায়নিক অস্ত্র পাকিস্তানের হাতে রয়েছে, বেআইনিভাবে সেই রাসায়নিক অস্ত্র পাকিস্তান ব্যবহার করতে চলেছে কিনা একটা বড় প্রশ্ন। কারণ এর আগেও আমরা জানি ইরাকের ক্ষেত্রে রাসায়নিক অস্ত্র ইস্যুতে সাদ্দাম হুসেনের সরকারের বিরুদ্ধে লড়াই ঘোষণা করে, একেবারে সরাসরি যুদ্ধে যায় আমেরিকা। তারপর ইরাকের পরিস্থিতি সম্পর্কে আপনারা জানেন। ভারতের হাতে মজুত রয়েছে একাধিক তথ্য প্রমাণ, যার ফলে আন্তর্জাতিক সংস্থার নিষেধাজ্ঞার মুখে পড়তে চলেছে কি ফের পাকিস্তান। জবাবে অধিকৃত কাশ্মীরে খতম করা হয়েছে জঙ্গি কমান্ডারকে। আর এই আবহেই ইউনূস তো দেশে নেই এই মুহূর্তে, এবং যারা তার অনুগামী ছিলেন অর্থাৎ যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সেই সিন্ডিকেট সদস্যরা পালাচ্ছেন বাংলাদেশ ছেড়ে, দুবাইমুখী হচ্ছেন তারা। এরকম এক উদ্ভূত পরিস্থিতিতে আমরা আজকের এই আলোচনায় রাখতে চলেছি যে পাকিস্তানের বিরুদ্ধে আগামী দিনে কি পদক্ষেপ নিতে চলেছে ভারত, এবং সেই ক্ষেত্রে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের অবস্থান কোন জায়গায় যাবে, আমেরিকার পদক্ষেপ কি হবে পাকিস্তানের এগেনস্টে, ইত্যাদি একাধিক প্রশ্ন কিন্তু উঠছে এই মুহূর্তে, এবং সেই প্রশ্নের উত্তর আমরা আজকে খোঁজবার চেষ্টা করব জিরো আওয়ারে। আর এই মুহূর্তে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের নিউজ রুম থেকে। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু সত্যজিৎ, যে রাসায়নিক অস্ত্র ব্যবহারের দিকে যদি পাকিস্তান যায়, তাহলে পাকিস্তানের ক্ষেত্রে কি কি ব্যবস্থা ভারত নিতে পারে, তার প্রভাব সারা বিশ্বের উপর কতটা পড়তে পারে, এবং সঙ্গে এখন এই মুহূর্তে বাংলাদেশ নেতৃত্বহীন প্রায়, কারণ আমরা কয়েকদিন ধরে তুমি আমাদেরকে প্রথম জানিয়েছিলে যে ইউনূস কিন্তু দেশ ছাড়তে চলেছেন, সেটাই হয়েছে, এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি তার সিন্ডিকেট সদস্যরা তারাও কিন্তু একটা আনস্টেবল কন্ডিশনে রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে। এর মধ্যে আবার এটাও শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ কর্মীরা তারা রাস্তায় নামতে শুরু করেছেন এই মুহূর্তে। আর অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, জঙ্গি তৎপরতা কাশ্মীরে বাড়ছে, এবং সেখানে কমান্ডারকে খতম করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর তরফে। বিস্তারিত জানবো সত্যজিৎ তোমার থেকে। দেখো, একদমই তাই, কারণ বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি ক্রমশ বেগতিক, এবং গত রাত থেকে বেশ কতগুলো ঘটনা ঘটে রয়েছে, আমরা জানাচ্ছি সেটা দর্শকদের। সেগুলো বাংলাদেশের জন্য অবশ্যই খুব হানিকারক ঘটনা, এবং বাংলাদেশের নাগরিকদের জন্য আমরা পরে আসছি। তার আগে বাংলাদেশের বর্তমান যারা লিগ্যাল গার্জিয়ান অর্থাৎ পাকিস্তান, তাদের কিছু অপরাধ, তারা ব্যাক টু ব্যাক দুটো অপরাধ করেছে, এবং ইতিমধ্যেই তারা সেটা পেইড, অর্থাৎ অপরাধের যে পেমেন্ট তারা পেয়েছে, তাদের মতো করে তারা উত্তর পেয়ে গেছে। সেই অপরাধের বিষয়টা প্রথমে বলবো। তুমি যে কথা দেবাশিস বলছিলে যে একদমই ঠিক, গালফ ওয়ারের সময় আমরা দেখেছি যে নির্দিষ্টভাবে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যে অভিযোগ আমেরিকা এনেছিল রাসায়নিক অস্ত্র মজুত এবং তা ব্যবহার। কারণ রাসায়নিক অস্ত্র তৈরি করতে গেলে, ব্যবহার করতে গেলে, ব্যবহার তো করা যায় না, তৈরি করতে গেলেও বা এই সমস্তগুলো করতে গেলেও একটা নির্দিষ্ট ইন্টারন্যাশনাল বডির তোমাকে নিজেকে সদস্যপদ নিতে হবে। যেমন নির্দিষ্টভাবে আমরা বলেছিলাম যে এই মিসাইলের ক্ষেত্রে যেমন একটা নির্দিষ্ট বডি রয়েছে। কিন্তু সম্প্রতি কতগুলো ঘটনা আমরা বলবো, যে ঘটনাগুলো বলছে যে পাকিস্তান গোপনে, পাকিস্তানের মতো একটি ভিখিরি রাষ্ট্র, তাদের হাতে কোনো রকম রাসায়নিক অস্ত্র রাখার অনুমোদন তো নেই, সেটাকে গবেষণা করার অনুমোদনও নেই। পাকিস্তান সম্প্রতি সেই কাজটা করেছে, সেই তথ্য আমরা ছবি সহকারে দেখাবো সিএনএর স্ক্রিনে। কি করেছে সেটা জানিয়ে রাখা প্রয়োজন, যে রাজৌরি সেক্টরের বাধাল বলে একটা অংশ আছে, একটা গ্রাম রয়েছে, সেখানে একটা ঝর্ণা রয়েছে, যে ঝর্ণাটার চলে আসে পাকিস্তানের একটা নদী থেকে, এবং এটা নির্দিষ্টভাবে ওই পাকিস্তানের নদী হয়ে ওই ঝর্ণাটি গ্রামে প্রবেশ করে। এটা প্রাকৃতিক বিষয়, কারণ প্রাকৃতিক বিষয়ের উপর তো রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা যায় না। ফলে সেই ঝর্ণার জলই সেই কাশ্মীরি অর্থাৎ রাজৌরি ওই অংশের যারা কাশ্মীরি তারা পান করতেন। তো যে তথ্য আসছে কয়েকদিন আগে থেকে, 21শে জানুয়ারি থেকে ছবিটা আরও প্রকট হয়েছে নির্দিষ্টভাবে, তোমাকে বলবো। এবং ওই জল পান করার পরে ওই অংশের অর্থাৎ বাধাল অংশের প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়েন। মূলত তাদের যে কিডনি ফাংশন এবং ফুসফুস সেগুলো অকেজ হতে শুরু করে, এবং মোটামুটি বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে যে তথ্য সামনে আসছে 17 জনের মতো মৃত্যু হয়। এরপরই ভারতীয় সেনা নামে, এবং আগে থেকে তারা নিয়ন্ত্রণ শুরু করে, গোটা এলাকায় কারফিউ জারি করা হয়, একটা নিষিদ্ধ অংশে সেটাকে একটা ঘোষণা করা হয়, এবং প্রত্যেকে একেবারে মাস্ক এবং যে ধরনের গ্যাস অর্থাৎ রাসায়নিক গ্যাস প্রয়োগ করলে যে ধরনের মুখোশ বা মাস্ক ব্যবহার করতে হয় সেনাবাহিনীর জওয়ানদের, সেই বিষয়টি আমরা দেখতে পেয়েছি ব্যবহার করছেন। পরবর্তী সময়ে আমাদের গোয়েন্দাদের হাতে তথ্য আসে যে ওই নদীর জলে, অর্থাৎ যে নদীটি পাকিস্তানের, যে ঝর্ণাটি পাকিস্তানের নদী হয়ে আসছে, সেই নদীর জলে তোমাকে বলবো নার্ভ এজেন্ট কেমিক্যাল যেটা মেশানো হয়েছিল সেটার নাম টাবুন বলে একটা কেমিক্যাল আছে, যে কেমিক্যালটা পরীক্ষাগারে তৈরি করা হয়, পাকিস্তান সম্ভবত তৈরি করেছে।
এবং পাকিস্তান যে তথ্য আমাদের ভারতীয় গোয়েন্দাদের হাতে আসছে বা ডিআরডিও ইতিমধ্যে তথ্য পেয়েছে বলে আমরা জানতে পারছি সূত্র মারফত, এই পাকিস্তান একটা ভিখিরি রাষ্ট্র, তারা এই ট্যাবুন জাতীয় কোনো নিষিদ্ধ রাসায়নিক তাদের পার্টের যে নদীতে মিশিয়ে দেয় এবং সেই জল এসে মেশে এদিকের কাশ্মীরে আমাদের ভারতীয় অংশে, এবং কাশ্মীরি তারা সেই বিষাক্ত জল পান করে অসুস্থ হয়ে পড়ে, অনেকে মারাও গেছেন। অর্থাৎ কাশ্মীরিদের কথা বলছে যে পাকিস্তান, সারা বিশ্বে বলছে সেই কাশ্মীরিদের বিষ প্রয়োগ করে মারার চেষ্টা করেছে পাকিস্তান। ইতিমধ্যে ভারতীয় গোয়েন্দাদের তথ্য এসছে, সেই তথ্য বিশ্বের দরবারে রাখলে এবং এ বিষয়ে যে নির্দিষ্ট যে তথ্য আসছে আমাদের কাছে, তারপরেই পাকিস্তানের বিরুদ্ধে প্রমাণিত হলে পাকিস্তানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অবশ্যম্ভাবী। এবং একই সঙ্গে বলবো, উত্তর পেয়ে গেছে ইতিমধ্যে, যে তথ্য আমরা দেখিয়ে রাখবো যে পাক অকুপাইড কাশ্মীরের যে কোটলি, সেই কোটলিতে আমরা তথ্য পাচ্ছিলাম, গোয়েন্দা তথ্য আসছিল, বলে রাখবো যে অ্যালপাইন কোয়েস্ট একটা নির্দিষ্ট সফটওয়্যার, সেটাকে অ্যান্ড্রয়েড মোবাইলে ATAকে এই ফাইলে ইনস্টল করতে হয় এবং কার্নেল যে অপারেটিং সিস্টেমের মাধ্যমে সেটা অপারেট করলে সেটা জঙ্গিদের তুলে দিয়েছে পাকিস্তান। এবং জঙ্গিরা আমাদের ভারতীয় সেনাবাহিনীর অবস্থান বুঝে নেওয়ার চেষ্টা করছিল তার আগেই, এবং সেটা জানতে পেরেই নির্দিষ্টভাবে এই টোটাল জঙ্গি ঘাঁটিটা তৈরি করা হয়েছিল পাক অকুপাইড কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীরের কোটলি এলাকায়, এবং সেখানে অপারেশন চলে। এবং যে মূলত লস্কর-ই তৈবার যে কমান্ডার ফারুকি আনসারি, আমরা ছবিতে দেখিয়ে দেবো, ফারুকি আনসারি যে মূলত এই যে সফটওয়্যারটা দিচ্ছিল জঙ্গিদের, যা দিয়ে ভারতীয় সেনাবাহিনীর তথ্য জোগাড় করা হচ্ছিল এবং সেখানে পরবর্তী সময়ে জঙ্গি অনুপ্রবেশ ঘটত বলে মনে করা হচ্ছে। এই ফারুকি আনসারি ছিল এই গোটা যে বিষয়টা, অর্থাৎ অপারেশনের মূল মাথা ছিল এই ফারুকি আনসারি। তাকে নিকেশ করে দেওয়া হয়েছে, খতম করে দেওয়া হয়েছে, লঞ্চ প্যাডগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা ছোট্ট অপারেশন, আমাদের ছোট্ট গিফট। কারা করেছে, কোন অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ করেছে আমরা তো বলতে পারবো না, কিন্তু এই ভারত বিরোধী শক্তি যারা পাকিস্তানের মদত নিয়ে ভারতের সর্বনাশ করার চেষ্টা করছে, তাদেরকে নিকেশ করে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি বলবো যে এরপরেই পাকিস্তান ওই অংশে ছবি আসছে আমাদের কাছে, কোটলি জুড়ে পাকিস্তানের যে স্ট্যান্ডস ফর স্পেশাল অপারেশন, অর্থাৎ তাদের যে SSG গ্রুপ, স্পেশাল কমান্ডো গ্রুপ, সেই কমান্ডোদের নামিয়ে দিয়েছে পাকিস্তান তাদের পাক অধিকৃত কাশ্মীরে। এতটাই পাকিস্তান আতঙ্কিত হয়ে পড়েছে। এবং তার পাশাপাশি দেবাশিস, তোমাকে বলবো যে উল্টো দিকের যে ছবিটা, আরও একটি তথ্য আসছে যে অন্যদিকে চায়নার তরফে কিছু মিস অ্যাডভেঞ্চার হয়েছিল। তোমাকে বলবো আমাদের ICGS সৌনক, এটা জাপান থেকে যখন ভারতে ফিরছিল, তখন দক্ষিণ চীন সাগরে একদিন আগের ঘটনা, তখন চায়নার 3টি বড় যাকে বলা যে দৈত্যাকার জাহাজ এই ICGS সৌনককে অ্যাটাক করার চেষ্টা করে এবং ফিলিপিন্স দ্বীপপুঞ্জের কাছাকাছি। এবং তখন ICGS সৌনক অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এবং সাহসিকতার সঙ্গে 3টি জাহাজকে বোকা বানিয়ে এবং সেখান থেকে সে বীর দর্পে বেরিয়ে আসে। এরপর যেটা হচ্ছে, যে ছবি আমরা দেখাবো, যে মালাক্কা প্রণালী, যেখান থেকে গোটা চীনের 65 to 70% বিজনেস হয়, চীন দাঁড়িয়ে আছে সারা বিশ্বে মালাক্কা প্রণালীর ওপর। আমরা বলছি, এটা জেনে নিন যে চীনের এই চীনা প্রোডাক্ট বা যা কিছু সব কিছু দাঁড়িয়ে আছে মালাক্কা চ্যানেলের ওপরে। সেই মালাক্কা প্রণালীর সামনেই তারপর থেকে একটা মহড়া শুরু হয়েছে। ভারত, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া সহ 9টি দেশ এই মহড়ায় অংশ নিয়েছে, যার নাম লা পেরোস। একদম চীনের যে মালাক্কা প্রণালী, তার সামনে আমরা এই মহড়া চালাচ্ছি। এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি, তিনি আমাদের এবারের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি, তিনি আসছেন। ইন্দোনেশিয়াতে আমাদের ভারতীয় যে সামরিক ঘাঁটি তৈরি হয়েছে মালাক্কা প্রণালীর পাশেই, আমাদের নেভাল বেস তৈরি হয়েছে। ফলে কোনো রকম বাড়াবাড়ি হলে মালাক্কা প্রণালীটা বন্ধ হবে এবং চীনের তরফও ব্যবসা করা মুশকিল হবে। তারা কিন্তু ভাতে মারা পড়তে হবে, যুদ্ধ তখন শিখেতে উঠবে বলে অনেকে মনে করছেন। এবং তার পাশাপাশি আমাদের পূর্বের প্রতিবেশী মোহাম্মদ ইউনূস সাহেবের শখের রাষ্ট্রপ্রধান হওয়ার পরিপ্রেক্ষিতে যে দেশটি কদিন ধরে শিরোনামে আছে, বাংলাদেশ, সেই বাংলাদেশ সম্পর্কে যে তথ্য আসছে, প্রথম কথা, মোহাম্মদ ইউনূস তিনি দেশ ছাড়ার পর বা কার্যত পালিয়ে বাঁচার পর যে নামটি সামনে আসছে, তার উপদেষ্টা মহলের মধ্যে আসিফ মোহাম্মদ সজীব। এই আসিফ মোহাম্মদ সজীব উপদেষ্টা, তিনি গত রাতেই বাংলাদেশ ছেড়েছেন। আমরা বলে দিচ্ছি, মিলিয়ে নিন আপনারা বাংলাদেশের সুধী নাগরিক বৃন্দ। সেটা হলো যে এমিরেটসের যে EK 585 এই বিমানে রাত 1টায় তিনি দেশ ছেড়েছেন। তিনি গেছেন দুবাইতে প্রচুর প্রপার্টি তিনি কিনেছেন। এবং যে গোয়েন্দা সূত্রে খবর আসছে, এই সজীব সেখানে গিয়ে নির্দিষ্টভাবে
আইএর সঙ্গে একটা বৈঠক করবে এবং ডি কোম্পানির সঙ্গে তার একটা গাঠবন্ধন বা কোনো একটা চুক্তি হতে পারে, কথোপকথন হতে পারে পরবর্তী গন্তব্যের জন্য। এবং যেহেতু সজীব নিজে ভালো ইংরেজি বলতে পারেন না, ফলে গোটা মিটিংটাতে কোনো একজন দোভাষী থাকতে পারেন বলে তথ্য আসছে, যিনি বাংলা জানেন অথবা উর্দু বা হিন্দিতে কথা বলবেন। এর পরের নামটাই সার্জিস আলম, যে দেশ ছাড়ার জন্য উন্মুখ হয়ে বসে রয়েছে এবং এই ভুইয়া ওখানে গিয়ে, অর্থাৎ সজীব ভুইয়া ওখানে গিয়ে গ্রিন সিগন্যাল দিলেই এই সার্জিস তিনি দেশ ছেড়ে পৌঁছবেন দুবাইতে। একে 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 ইউনুসের সমস্ত যারা ঘনিষ্ঠ উপদেষ্টা তারা দেশ ছাড়বেন। এটাই অনিবার্য পরিণতি বাংলাদেশের জন্য। পরিবর্তে মাহফুজ আলমদের মতো হিজবুত তাহরির জঙ্গিগুলো যারা আছে, জঙ্গিরা যারা আছে, তারা দেশটাকে চালানোর চেষ্টা করবে। যে কারণে উলফার যে নেতা পরেশ বড়ুয়া, যে চীনের ইউনান প্রদেশে বর্তমানে থাকেন, তিনি ইতিমধ্যেই বাংলাদেশে রয়েছেন। তাকে ঢাকায় দেখা গেছে বলে গোয়েন্দা সূত্রে খবর। এবং পরেশ বড়ুয়ার সঙ্গে উলফার সঙ্গে আইএসআইয়ের একটা মিটিং হয়েছে উত্তর পূর্ব ভারতের, অর্থাৎ ভারতের উত্তর পূর্ব রাজ্য মূলত অরুণাচল প্রদেশ এবং মণিপুরের বিভিন্ন স্লিপিং যে সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলো, সেগুলোকে আবার নতুন করে জাগানোর চেষ্টা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। একসঙ্গে আরেকটা বিষয় বলবো, যে তথ্য আমাদের কাছে আসছে, যে বিষয়টি আমাদের কাছে আসছে, যে এই গোটা ঘটনার সঙ্গে আরও একটি বিষয় জড়িয়ে যাচ্ছে, তা হলো মূলত এই যে ভাবমূর্তিগত বিষয়। অর্থাৎ মোহাম্মদ ইউনুস যখনও তিনি সুইজারল্যান্ডে গিয়ে পৌঁছেছেন এবং সেখানে আমাদের কাছে তথ্য আসছে তিনি একটি বৈঠক করেছেন। সেই বৈঠক কার সঙ্গে হয়েছে? সেই বৈঠক হয়েছে মেটার যিনি গ্লোবাল অ্যাফেয়ার্স হেড রয়েছেন স্যার নিক ক্লেজের সঙ্গে তিনি বৈঠক করেছেন। সেই বৈঠকটি কি? সেই বৈঠকটি হলো মোহাম্মদ ইউনুস বুঝতে পেরেছেন যে তিনি যে পরিকল্পনায় গেছিলেন ক্লিন্টন ফাউন্ডেশনের হয়ে বাংলাদেশকে লুট করার জন্য, তার হওয়া সম্ভব নয়। কারণ ট্রাম্প ক্ষমতায় চলে এসছেন এবং ভারতও প্রচণ্ড শক্তিশালী। ফলে তিনি মৌলবাদীদের সঙ্গে থাকার ফলে তার যে ভাবমূর্তিগত ক্ষতি হয়েছে, তিনিও অনেকটাই মৌলবাদী মনোভাবাপন্ন মনে করছেন অনেকে। ফলে সেই ভাবমূর্তিটাকে তাকে নতুন করে ঠিকঠাক করতে হবে, ড্যামেজ কন্ট্রোল করতে হবে। যে কারণে মেটার যে গ্লোবাল অ্যাফেয়ার্স হেড স্যার নিকের সঙ্গে তিনি বৈঠক করেন এবং ভারতবর্ষের যে সমস্ত মিডিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশের মৌলবাদ নিয়ে সোচ্চার, তাদের নির্দিষ্টভাবে তাদেরকে একটু যাতে শ্যাডো ব্যান করা যায়, সেই আবেদন তিনি করেছেন বলে আমরা জানতে পারছি। এবং এই যে সোশ্যাল সাইটে তার ভাবমূর্তিগত উন্নয়ন যাতে হয়, সেই আবেদন তিনি করেছেন দেবাশিস। একেবারেই তৈরি হয়ে রয়েছে। একেবারেই সত্যজিৎ, একেবারে পরিস্থিতি তুমি পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিলে এবং সেখানে শুধুমাত্র প্রতিবেশী বাংলাদেশ নয়, পাকিস্তানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং আমরা যদি গত কয়েক মাসের যদি আমি স্ট্র্যাটেজি দেখি, তাহলে দেখতে পাবো যে পাকিস্তান এবং বাংলাদেশ এই দুটো দেশ কিন্তু বারবার করে পরস্পর কাছাকাছি আসবার চেষ্টা করেছে বিভিন্ন ইকুয়েশনে। যদি আমি অ্যানালিসিস করি, সেটা সেনাবাহিনীর যৌথ ট্রেনিং হোক, সেটা বিশেষ অস্ত্র দিয়ে সাহায্য করা হোক, অথবা বিভিন্ন খাদ্য সামগ্রী বা শস্য সামগ্রী অথবা ট্রান্সপোর্টেশনের দিক থেকে বাংলাদেশকে সাহায্য করা হোক, সেইখানে কিন্তু একটা খুব পরিষ্কারভাবে একটা সমস্যার জায়গা তৈরি হচ্ছে। কারণ তুমি যেটা বললে গুরুত্বপূর্ণ, যে মৌলবাদীরা আগামী দিনে বাংলাদেশকে ড্রাইভ করতে চলেছে, অর্থাৎ ড্রিভেন পাওয়ার তাদের হাতে থাকবে। সেখানে ইউনুস এবং তার অনুগামীরা কিন্তু অন্য জায়গায় পালিয়ে যাচ্ছেন বা সরে যাচ্ছেন, এরকম একটা ছবি খুব পরিষ্কার হচ্ছে।